আমরা এসআইআর বাতিল করার দাবি নিয়ে আজকে পথে নামছি, কারণ এসআইআরটা মানুষের ভোটাধিকার হরণ করবার একটা অভিযান হিসাবে আসছে এবং মানুষের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। আমাদের সংবিধানের যে দিক দিশা তাকে লঙ্ঘন করছে। তাই আমরা এসআইআর বাতিল করবার দাবিতে আজকে বিভিন্ন ধরনের গণসংগঠন তারা একত্রিত হয়ে এই মিছিলের ডাক দিয়েছে। মুসলিম রোহিঙ্গা বাদ দেওয়ার প্রসঙ্গটা আসছে কোথা থেকে? রোহিঙ্গা একটা ওখান থেকে উৎপীড়িত জনজাতি, এথনিক গোষ্ঠী, যারা ওই দেশ থেকে অন্য দেশগুলোতে আশ্রয় নিয়েছে, তার ম্যাক্সিমাম পোর্শনটাই 12 লাখ আছে বাংলাদেশে। আমাদের ভারত সরকারের হিসেব অনুযায়ী ভারতে মাত্র 20 থেকে 22 হাজার রোহিঙ্গা শরণার্থী আছে। তো তাদেরকে শরণার্থী স্ট্যাটাস দেওয়া হোক। তারা তো ভোটাধিকার চাইছে না, তারা তো নাগরিকত্ব চায়নি এখানে। তাদের দেশের সমস্যা মিটে গেলে তারা আবার চলে যাবে। তাদের প্রসঙ্গ আসছে কেন? তাহলে 20-22 হাজার রোহিঙ্গাদের জন্য 140 কোটি মানুষকে আপনি দৌড় করাবেন? এটা কোনো প্রক্রিয়া হতে পারে? এটা কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া হতে পারে না, গণতান্ত্রিক প্রক্রিয়া। ফলত ওটা একদমই ব্লাফ, ওটা মিথ্যা কথা। কোথায়? এই তো বিহারে হয়েছে, ফাইনাল তালিকা বেরিয়েছে, সেখানেতে কজন রোহিঙ্গা? একজন রোহিঙ্গা দেখাতে পেরেছে? ওখানে তো 80 লক্ষের ওপর বেশি মানুষকে বাদ দিয়ে দিয়েছে, জীবিতদের মৃত, মৃতদের জীবিত করে। সেখানেতে কেওয়াটিক সিচুয়েশন। শুদ্ধ তালিকা তো দূরের কথা, সম্পূর্ণ ডুপ্লিকেট ধরনের তালিকা, সম্পূর্ণ বিভ্রান্তিমূলক তালিকা তারা তৈরি করেছে। চূড়ান্ত তালিকা বেরোনোর পর তো আমরা দেখতে পাচ্ছি। পথে নেই কি? আপনি একটু পূর্ব দিকগুলোতে যান, আপনি কুচবিহার থেকে শুরু করে একেবারে সুন্দরবন পর্যন্ত টোটাল পূর্ব দিকের মানুষদের কাছে গিয়ে দেখুন, সীমান্তবর্তী মানুষজন রাগে ফুঁসছে বিজেপির বিরুদ্ধে। কয়েকদিন আগে সিএর ক্যাম্প করতে গেছিল ওরা, এখন তো সেই ক্যাম্পকে মেরে ওরা তাড়িয়ে দিয়েছে, ওদের লোকই মেরে তাড়িয়ে দিয়েছে। মানুষজন ফুঁসছে, কারণ মানুষজন বুঝতে পারছে এখনও প্রক্রিয়াটা তো শুরু হয়নি, সবে ম্যাপিং করেছে। ম্যাপিংয়ের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও মাত্র 28%, কোনো ব্লকে মাত্র 30%, কোনো ব্লকে মাত্র 24%। এত কম পার্সেন্টেজের নাম ওরা 2002-এর তালিকায় পেয়েছে। তাহলে বাকি এই যে 70 থেকে 80% নাম পেল না, এদেরকে তাহলে এখন নাগরিকত্বের প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে, ভোটার তালিকায় উঠতে হবে। এরা কোথা থেকে প্রমাণ করবে? কার কাছে কাগজপত্র আছে? যে কাগজপত্র আছে সে কাগজপত্র দিয়ে হচ্ছে না, আর যে কাগজপত্র চাইছে সে কাগজপত্র মানুষের কাছে নেই। তো মানুষ রাগে ফুঁসছে, আপনারা খোঁজ নিন, দেখতে পাবেন মানুষ রাগে ফুঁসছে। পথে নামবে, পথে সংগঠিত অংশটাই পথে নামে, কিন্তু মানুষ জবাব অন্যরকমভাবেও দিতে জানে, মানুষ দেবে। ওটার একটা মরণ ফাঁদ। তো আগের চাইছে এটা ইতিমধ্যেই পশ্চিমবাংলার মানুষ, বিশেষত যাদের টার্গেট করে মতুয়াদের ওরা বলছিল যে তোমরা হিন্দু, তোমাদের কোনো ভয় নাই, ইতিমধ্যে মতুয়ারা বুঝে গেছে যে ওটার একটা মরণ ফাঁদ। তো আগের তাদের ডিক্লেয়ার করতে হবে যে তারা বাংলাদেশ থেকে উৎপীড়িত হয়ে এসেছে। তাদেরকে প্রথমেই নিজেদেরকে বলতে হবে যে আমরা বিদেশি, তারপরে তারা নাকি আবেদন করতে পারবে। এই ব্লাফটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে। তথাকথিত যে যাদেরকে টার্গেট করে ওরা এই কাজটা করবার চেষ্টা করছে, নমশূদ্র মতুয়া সম্প্রদায়, তারা বুঝতে পারছে। বুঝতে হবে তো যে আমাদের দেশে, আমাদের দেশের যখন স্বাধীনতা অর্জন করছে, তখন আমাদের দেশটা ভাগও হচ্ছে, খণ্ডিত হচ্ছে, বাংলা খণ্ডিত হচ্ছে। তাহলে এটা একটা রাজনৈতিক ঐতিহাসিক সমস্যা যে এই মানুষেরা যখন এপারে এসেছে তখন তাদের নাগরিকত্বের প্রশ্নটা কি হবে। এটা আমাদের সংবিধানে ছিল যে তারা নাগরিকত্বের হকদার, তাদেরকে এখানকার নাগরিকত্ব দিতে হবে। কিন্তু পরবর্তীতে নাগরিকত্ব আইনটাকে সংশোধন করে নিয়ে, চেঞ্জ করে নিয়ে বিজেপি সরকার 2003 সালে সমগ্র এই যে নমশূদ্র সম্প্রদায়, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে এসে বসবাস করছে, বিভিন্ন সময় ওপার থেকে স্বাধীনতার এই দেশ ভাগের ফলে যারা এসেছে, তাদেরকে এক কথায় ইল্লিগাল ইমিগ্রান্ট বানিয়ে দেয়। তারপরে তাদেরকে বলছে মতুয়া কার্ড দেবো, ওরা বলছে মতুয়া কার্ড দেবো। মতুয়া কার্ডটা দিয়ে কি কখনো ওটা প্রমাণ হবে নাকি যে তারা উৎপীড়িত হয়ে ওই পার থেকে এসেছিল? সুতরাং সম্পূর্ণভাবে এরা হিন্দু মুসলিম নির্বিশেষে আসলে গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এবং মহিলারা কোথা থেকে কাগজপত্র দেবে? ভাবুন তো যে 2002 সালের তালিকায় কারোর যদি নাম থেকেও থাকে, সে তখন ধরুন 18 বছর বয়স তার হয়েছিল, এরপরে সে নাম তুলেছে, তারপরে 19, 20, 21, 22 বছরে হয়তো তার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে সে শ্বশুরবাড়ি গেছে, সেখানে সে তার নাম বদলে গেছে, পদবি বদলে গেছে, ঠিকানা বদলে গেছে নতুন তালিকায়। এই দুটো তো সে মেলাতেও পারছে না। 22 বছর পরে, 20 বছর পরে বাপের বাড়ি থেকে সমস্ত ডকুমেন্ট আনার মতন সামাজিক কন্ডিশনও আমাদের নেই। সেক্ষেত্রে মহিলারা বাদ যাবে। বিহারের বুকে প্রচুর পরিমাণে মহিলা বাদ গেছে। সুতরাং সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে। আদিবাসীদের কথা ভাবুন তো, আমাদের উত্তরবঙ্গের আদিবাসীদের কথা ভাবুন। সেখানটাতে আপনার ওখানে উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে ওখানে হাজারে হাজারে সংখ্যায় চা বাগানে কাজ করতে এসেছিল কয়েক প্রজন্ম আগে। তাদের তো চা বাগানে তারা কাজ করে, তাদের জমি জায়গা নেই, তাদের কোনো অন্য কাগজপত্র নেই, কোনো নথি নেই, বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম ধরে আছে। তাদের কি হবে? ইটভাটার শ্রমিকদের কথা ভাবুন তো, লাখ লাখ ইটভাটার শ্রমিকরা আছে যারা অন্য রাজ্য থেকে এসে কাজ করছে, এখানে বংশ পরম্পরায় থেকে গেছে, তাদেরও কোনো কিছু নাই। তাদের কি হবে? বড় অংশের যে আদিবাসীরা, যারা বারবার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উচ্ছেদ হয়েছে, একবার, দুবার, তিনবার করে এক একটা জনগোষ্ঠী উচ্ছেদ হয়েছে, এই যে বিপুল পরিমাণে আদিবাসী, তাদের কাছে কোথায় রয়েছে? ওটা গঙ্গা ভাঙন এলাকার কথা ভাবুন তো, বিভিন্ন নদী ভাঙন এলাকাগুলোতে তাদের বাড়িঘর ভেঙে চলে যাচ্ছে। এরকম হাজার হাজার উদ্বাস্তু মানুষ, বন্যাতে উদ্বাস্তু মানুষ, তারা কোথা থেকে দেবে নথি? মহিলারা কোথা থেকে দেবে? মহিলাদের জমি নেই, মহিলাদের কাগজপত্র থাকে না, মহিলাদের রাষ্ট্রীয় খাতায় মহিলাদের
নাম নথিভুক্তকরণ শুরুই হয়েছিল ওই 1952 সালে ভোটার লিস্ট যখন তৈরি হয় তখন থেকে। এছাড়া তো মহিলাদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া ভারতবর্ষে কোনোদিন কোথাও ছিল না। আজকে কোথা থেকে তারা কীভাবে ডকুমেন্ট দেবে? সুতরাং এই পুরো ব্যাপারটাই হচ্ছে যে সার্বজনীন ভোটাধিকারের যে ধারণা, সেই সার্বজনীন ভোটাধিকার ধারণাটাকে এখানটাতে ভেঙে দেওয়া এবং নাগরিকত্বের যে ন্যাচারাল প্রসেস ছিল সেটাকে ভেঙে দিয়ে, অর্থাৎ কেউ বাইরে থেকে এসে থাকলে কে নাগরিকত্ব ক্লেম করতে পারতো, নাগরিকত্ব ছিল অর্জন করার বিষয়। এরা সেটাকে পাল্টে দিয়ে বিজেপি করে দিয়েছে নাগরিকত্ব নির্ধারণের বিষয়, অর্থাৎ ওপর থেকে সরকার সবার নাগরিকত্ব নির্ধারণ করবে, কে নাগরিক নয়, সবাইকে 52 সালের 90 সালের ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে। সুতরাং সম্পূর্ণভাবে সাধারণ মানুষকে বিপন্ন বিপর্যস্ত করে ক্ষমতায় থাকার কৌশল এবং শেষ পর্যন্ত ব্রাহ্মণ্যবাদী যে বিভাজন, সেই বিভাজনটা খাড়া করা, যে একদিকে মালিক শ্রেণী থাকবে আর একদিকে এই ধরনের দাস নাগরিক অধিকারবিহীন একটা বিপুল অংশের দাস শ্রমিক তৈরি করবে ওরা। আপনি ভাবুন যে 19 লক্ষ মানুষ আসামে এনআরসি করে ওরা বাদ দিয়েছে, 19 লক্ষ মানুষ তাহলে বেনাগরিক। এই 19 লক্ষ মানুষকে নিয়ে ওরা কী করবে? কী করছে 19 লক্ষ মানুষকে নিয়ে? ওরা কি এই 19 লক্ষ মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেবে? বাংলাদেশের সাথে ভারতের কি এরকম কোনো চুক্তি আছে যে ভারত পাঠাবে আর বাংলাদেশ নিয়ে নেবে? এরকম কোনো চুক্তি নেই। তাহলে 19 লক্ষকে কী করবে? 19 লক্ষ মানুষকে তাহলে ডিটেনশন ক্যাম্পে রাখবে? 19 লক্ষ মানুষকে কি বছরের পর বছর বসিয়ে তাদের সপরিবারে 19 লক্ষ মানুষকে এরা ডিটেনশন ক্যাম্পে রেখে খাওয়াবে? এই সরকার সাধারণ মানুষকে চাকরি দিতে পারে না, কাজ দিতে পারে না, খাবার দিতে পারে না, এমনি বসে খাবে? আসলে ব্যাপারটা হলো যে এটা দেখিয়ে এই যে অধিকারবিহীন একটা প্রত্যেকটা রাজ্যে যদি এরকম 10% 20% সম্পূর্ণ নাগরিক অধিকারবিহীন এক ধরনের নাগরিক, এক ধরনের বসবাসকারী বাসিন্দা তৈরি করতে পারে সেকেন্ড ক্যাটাগরির, তাহলে ওদের যে দাস মনুসংহিতার যে দাসের যে ব্যবস্থা, শূদ্র দাসের। আচ্ছা, অনেক শুনেছি এনার কথা শুনতে আর ভালো লাগছে না। আমার কান দুটো কেমন একটা হচ্ছে, মানে মনে হচ্ছে যেন ইনি ভুলভাল বকছে। কি খেয়েছে আমি জানি না, উনি ভাত খেয়েছে না অন্য কিছু করেছে বা কোনো রকমের নেশা ভান করে কিনা সেটাও আমি জানি না। কথা হলো এটাই যে আজকে উনি প্রথমেই বলেছে যে এসআইআর বন্ধ হোক, সেই জন্য তারা মিছিল করছে। আজকে আমি ওনাকে বলতে চাই, আচ্ছা দাদা, যদি আপনি এত কিছুই জানেন, সব জানতা গামছাওয়ালা, তাহলে আপনি কেন গামছা বিক্রি করেন না? তাহলে তো আপনি নৈহাটি লেভেলে এগুলো তো গামছা বিক্রি করতে পারতেন ভাই। যে এত ইনফরমেশন যদি আপনার কাছে থাকে, টোটাল ইন্ডিয়া, টোটাল বাংলাদেশ থেকে শুরু করে সব জায়গার ইনফরমেশন এনার কাছে আছে। মানে এটাকে বলা যায় যে সব জানতা গামছাওয়ালা, কিন্তু সে নিজে গামছা বিক্রি করে না, নিজে সে গামছাও পড়ে না, এমন একটা ব্যাপার। ভাই আমি একটা কথা বলতে চাই, এই সব জানতা গামছাওয়ালা মালগুলোকে না ধরতে হবে আর পোঁদে মারতে হবে একদম। কারণ এরা বেশি জেনে বসে আছে। হ্যাঁ, এরা বেশি জেনে বসে আছে আর মানুষকে সবকে উস্কানিমূলক কথা বলছে আর মানুষকে শুধুমাত্র আচ্ছা, সে বলছে যে এসআইআর বন্ধ হোক, এই এসআইআর বন্ধ হওয়া নিয়ে আমরা দাবিতে মাঠে লেবেছি, মানে হচ্ছে আমরা ময়দানে লেবেছি। আচ্ছা ভাই, তুমি কেন লাভছো ময়দানে? তারপরে কথা উনি কিন্তু বলেছে যে, উনি বলছে যে তাহলে আমাদের নাগরিকত্ব দিক, বা যারা বাংলাদেশ থেকে এসে যারা শরণার্থী তাদেরকে নাগরিকত্ব দিক, যারা শরণাপন্থী আছে তাদেরকে নাগরিকত্ব দিক। আচ্ছা ভাই, যদি নাগরিকত্ব দেবে তাহলে ভারতবর্ষের মানুষগুলো কোথায় যাবে? আচ্ছা, তারপরে কথা উনি বলেছে যে যারা অন্য জায়গা থেকে এসছে বা অন্য দেশ থেকে বা বাংলাদেশ থেকে এসে যারা হচ্ছে শরণার্থী, সেই শরণাপন্থীদেরকে একটা সার্টিফিকেট দিক। হ্যাঁ দেবে তো, সেটা দেওয়ার জন্যই তো ভাই সিএ হচ্ছে বা এসআইআর হচ্ছে। তো তুমি যদি সেইটাকে না হতে দাও, তুমি যদি তারপরে মাঝপথে থেকে যদি কাজটাকে পুরো বন্ধ করে দাও, তাহলে কী করে হবে? তোমার মতো কিছু গর্দভ আছে, শুধু তুমি না, তোমার মতো হাজার হাজার লাখো লাখো গর্দভ আছে যারা কাজটাকে প্রসেসটাকে শুরুই করতে দিচ্ছে না। তার মাঝখানে উংলি গলাচ্ছে, তার মাঝখানে গিয়ে হাত দিচ্ছে, তার মাঝখানে গিয়ে এরা ঝামেলা করছে, তার মাঝখানে গিয়ে এখানে আটক করছে, সেখানে আটক করছে, ময়দানে মিছিল করছে, রাজপথে মিছিল করছে, করে জিনিসটা টোটালি হতেই দিচ্ছে না। আরে ভাই, জিনিসটা তো হওয়ার জন্যে, জিনিসটা তো করার জন্যই তো এই উদ্যোগটা নিয়েছে, যে না এই এসআইআর যে জিনিসটা আছে, যে মানুষগুলোকে সবগুলোকে বাছাই করা হবে, ঠিক আছে, যারা এখানকার নাগরিক তারা এখানকার নাগরিকত্ব পাবে, যারা অন্য দেশে বা যারা শরণাপন্থী আছে, যারা রোহিঙ্গা আছে, সেই রোহিঙ্গাগুলোকে তাদের একটা সার্টিফিকেট তৈরি করে দেওয়া হবে, বা তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হোক, বা সে গভর্নমেন্টের আইন, সেটা গভর্নমেন্ট যা করবে। কিন্তু ভাই তুমি এত হাম বড় পাল, হরিদাস পাল, তুমি কি এত কিছু বলার? আমি তো বুঝি না ভাই। তোমার কথা তো আমার শুনে তো মনেই হলো না যে তোমার মধ্যে কোনো রকমের একটু জ্ঞান বলে কিছু আছে। হয়তো তোমার পিছন দিকে টান পড়ে গেছে, হয়তো তুমি ওপার থেকে বা এপার ওপার কোনো জায়গা থেকে এসছো, মানে বাংলাদেশ বা পাকিস্তান কোনো দিক থেকে এসে আর বসে পড়ে এখন মানুষগুলোকে শুধু উচকাচ্ছে যে না সিএ হতে দিলে হবে না, এসআইআর হতে দিলে হবে না, বন্ধ করো, এই সমস্ত হচ্ছে ব্যাপার এদের। কিন্তু আদৌ এই নিজে জানে না যে সিএতে কী হবে বা এসআইআর কী হবে। এ যদি সেইটুকু জানতো, তাহলে আজকে মানুষের সেইটুকু বোঝাতো যে না ভাই, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, চুপচাপ থাকো, দেখো সরকার গভর্নমেন্ট নিশ্চয়ই সবার জন্যই ভাবে, সবার জন্য ভেবেই কাজকর্মটা করে। আমি দর্শকদের কাছে একটা কথা বলবো যে আপনারা এসআইআর হবে তো আপনাদের কমেন্ট আমি জানতে চাই যে এসআইআর কি আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের বাংলায় কি হওয়া দরকার? আমাদের বাংলায় কি এসআইআরটা কি প্রয়োজন না? অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে আমাদের বাংলায় এসআইআর প্রয়োজন কি প্রয়োজন না।
যাদের বেশি কমেন্ট হবে সেটা নিয়ে আমি সেই টপিকে ভিডিও করব। যদি প্রয়োজন না হয় বেশি কমেন্ট, তাহলে কিন্তু সেই টপিকে আমি ভিডিও করব। যদি বলে যে হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে পুরো এসআইআর হওয়া দরকার, তাহলে সেই নিয়ে আমি আরেকটা ভিডিও আনবো। তো আজ আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে।